বাড়ি থেকে যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনটি আবার চলতে শুরু করলো। আমার ট্রেনের সহযাত্রীরা বেশিরভাগ জনই আত্মীয়র সাথে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেবো বলে আর ফোন করিনি, প্রায় সবাই চলে গেছে। পিছনে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। ভিতরে ঢুকে দেখি ওখানে একজন লোক বসে আছে। উনিই মনে হয় স্টেশন মাস্টার। আচ্ছা দাদা, এখান থেকে জলপাইগুড়ি কত দূর? এখান থেকে জলপাইগুড়ি 40 কিলোমিটার রাস্তা। এখন কোনো গাড়ি পাওয়া যাবে? কিছুক্ষণ আগে একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই রাতটা এখানে কষ্ট করেই কাটিয়ে দিন। ওনার সাথে কথা বলে ওই রুম থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, আশেপাশে কোনো মানুষজন নেই। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটিরও ব্যাটারি শেষ। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে দিই, কাল সকালে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়িতে দেখলাম 1:30 বাজে। পাশের একটি বসার জায়গায় গিয়ে বসলাম। আর তো মাত্র 3-4 ঘন্টা কোনো রকম ভাবে কাটিয়ে দিই। চোখে সবে একটু ঘুম ঘুম ভাব। হঠাৎ দেখি একটা লোক এসে উপস্থিত। স্যার, কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আগে আমি নরেশ, এই এলাকায় গাড়ি চালাই। ও তাই নাকি? আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার, যাব। মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটানোর চেয়ে গন্তব্যে চলে যাওয়া ঢের ভালো। চলো নরেশ। যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে স্টেশনের পিছনে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে হিটের ওপর বসে আছে। লোকটি তার পুরো শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ আসার পরে একটা পিচের রাস্তার উপর উঠলাম। সেই রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। এই জায়গাটার নাম বোধহয় বেলে। যত দূরে চোখ যায় শুধু পাকা সোনালী ধান, আর চাঁদের আলোয় দেখতেও খুব সুন্দর লাগছে। আহ কি মনোরম দৃশ্য, কতকাল আসিনি এইদিকে। আর মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য রাস্তার উপর দিয়ে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরও আশপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে যতদূর চোখ যায় কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে কিছু খ্যাঁকশিয়ালের ডাক শোনা যাচ্ছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটি শীতও পড়েছে বটে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু পরে নরেশ জিজ্ঞাসা করে, স্যার, জলপাইগুড়ি আপনার কে থাকে? জলপাইগুড়ি আমার মামার বাড়ি। কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পর নরেশ বলল, স্যার আপনারা বসেন, আমি খালি করে আছি। বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে। নরেশ পিছন দিকে চলে গেল, আর তাকে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে একটু হাঁটা চলা করতে লাগলাম। প্রায় 45 মিনিট হয়ে গেছে, নরেশ এখনো ফিরে আসেনি। আমি তার নাম ধরে ডাক দিলাম, নরেশ, নরেশ। কিন্তু কোনো উত্তর পেলাম না। আমার মাঝে যেন কেমন একটা টেনশন কাজ করছে। কিন্তু আমার পাশে বসা লোকটির কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। অগত্যা আমি আর কোনো উপায় না দেখে নরেশ যেদিকে গেছে সেই দিকে গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে খালের পাড় ধরে আরেকটু এগিয়ে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন লালচে লালচে দেখাচ্ছে। হঠাৎ আমার মনে হলো খালের পাশে যেন কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখি, আরে এটা তো নরেশের লাশ। কে যেন ওকে মাথা কেটে হত্যা করেছে, শুধু ওর বডিটাই পড়ে আছে। আশেপাশে মাথাটাকে দেখতে পেলাম না। আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে জলটা লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের পাশ থেকে কিছু একটা শব্দ আসছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে কেউ একজন এদিকে এগিয়ে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে আমি গাড়ির সামনে চলে আসি। কিন্তু আমি এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া লোকটা এখানে আর নেই। আমি চারপাশটা দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটি কুকুর শব্দ করতে করতে এদিকে এগিয়ে আসছে। কুকুরটাকে দেখে
আমি গাড়ির ওপরে উঠে বসলাম। কুকুরগুলো গাড়ির পাশে বসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হলো কুকুরগুলো যেন কিছু একটা থেকে ভয় পেয়েছে। এমন সময় আমি লক্ষ্য করলাম পিছন দিকে একটা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো সামনের দিকে দৌড় দিল। তার মুখে আর কাপড়ে রক্তমাখা দাগ, চোখ দুটো জল করছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা। আমার সব বুদ্ধি হাঁটুতে নেমে গেছে। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভাবলাম ভাগ্যে যা থাকে থাকুক, পালাই দৌড়ে। কিছুক্ষণ আসার পরে দেখলাম সামনে একটা লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। কাছে গিয়ে দেখি আরে এটি তো সেই গাড়ি চাদর গায়ে দেওয়া লোকটি। লোকটিকে বললাম, দাদা আপনি হেঁটে চলে এলেন? ওদিকে যেন কি নরেশ ড্রাইভারকে গলা কেটে খুন করেছে। তাই নাকি? এই প্রথম আমি লোকটার গলার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। আমার কেমন একটা খটকা লাগে। তাই আমি লোকটিকে বলি, দাদা আপনি চাদর দিয়ে মুখটিকে এরম ভাবে ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? মুখ দেখবি তুই আমার? এই দেখ। এই বলে লোকটি তার মুখ থেকে চাদরটা সরিয়ে দিল। আমি তার মুখ দেখে হতবাক। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। এমন সময় মনে হলো আমি জ্ঞান হারাতে চলেছি। তারপরে আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি মামার খাটে। আমার মাথার চারপাশে মামার বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে। মামাদের কাছ থেকে জানতে পারি কাল রাতে আমার সাথে যা কিছু হয়েছে সেটি একটি অতৃপ্ত আত্মার হত্যা লীলা। বছর 10 আগে নাকি নরেশ নামক এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক ওই জায়গাটাতে গাড়িটাকে দাঁড় করিয়ে সে পেট খালি করার জন্য নিচে নামে। তারপর সে আর ফিরে আসেনি। পরের দিন খালের জলে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনে ভাঙা গাড়ি রাখার গোডাউনে রাখা হয়েছিল। তার মৃত্যুর পরে সেই যাত্রীদেরও আর খোঁজ পাওয়া যায়নি। যেহেতু তার কোনো আত্মীয় ছিল না, তাই তার অন্ত্যেষ্টিক্রিয়া কেউ সম্পন্ন করেনি। যার ফলস্বরূপ আজও তার আত্মার সেই ভয়ঙ্কর দৃশ্য গভীর রাতে যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায়। সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে।